শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কী কী সংবাদ প্রকাশিত হয়েছে আজকের পত্রিকাগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতে রয়েছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের প্রধান যে শিরোনামটি সেটি হচ্ছে ডিসেম্বরেই ভোট চাই বিএনপি। জানেন দর্শক, গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির তার 3টি অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের একটি তারুণ্যের সমাবেশ করেছে। সেই তারুণ্যের সমাবেশে অসংখ্য নেতাকর্মীর ঢল দেখা গেছে এবং এই তারুণ্যের যে সমাবেশ, সেই তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন যে ডিসেম্বরেই নির্বাচন চাই বিএনপি এবং সেজন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দেশবাসীকেও তিনি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন যেন ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি নেওয়া হয়। এই সংবাদটি প্রধান শিরোনাম সময়ের আলোর। ঢাকায় বড় জমায়েত করে চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন চেয়েছে বিএনপি। পাশাপাশি সংস্কার কিংবা বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে বলে অভিযোগ করে বিএনপির করেছেন এক শীর্ষ নেতা। লাখো নেতাকর্মীর জমায়েত থেকে সরকারকে নির্বাচন প্রশ্নে ছাড় না দেওয়ার বার্তা দিয়েছে বিএনপি। সরকার দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি ছিল নেতাদের বক্তব্যে। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত তারুণ্যের সমাবেশ থেকে নেতারা এসব কথা বলেন। বিএনপির 3 সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নয়াপল্টনে দুপুর 2টার কিছুক্ষণ আগে এ সমাবেশ শুরু হয়। তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই 3 সংগঠন। এর পাশে আরেকটি সংবাদ রয়েছে, সেটি হচ্ছে জাপানে প্রধান উপদেষ্টা জুনের মধ্যেই জাতীয় নির্বাচন। বর্তমান অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলো এগিয়ে নিতে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। 4 দিনের জাপান সফরের প্রথম দিনে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাথে আলোচনার সময় তিনি এই কথা বলেছেন। পাশাপাশি আরেকটি সংবাদ আমরা যে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 7 জুন পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহাউস মাসের চাঁদ দেখা গেছে। আজ থেকে 1446 হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হচ্ছে। জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ 7 জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গতকাল বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এই ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি আরেকটি আমরা সময়ের আলোর স্পেশাল স্টোরি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কন্ট্রাক্ট কিলিং আতঙ্ক, আইন শৃঙ্খলার মাথা ব্যথা আন্ডার ওয়ার্ল্ডের শুটাররা। দর্শক জানেন যে কিছুদিন আগেই 4 জন বড় শীর্ষ সন্ত্রাসীকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে এবং এই সংক্রান্ত সংবাদ এটি। সরকার পট পরিবর্তনের পর আমরা দেখেছি যে অনেকটাই আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং এই অবনতির সুবাদে অনেককেই কিন্তু কন্ট্রাক্ট কিলিং হচ্ছেন এবং অনেক শীর্ষ সন্ত্রাসী তাদের ছাড়া পেয়েছেন এবং তারা কিন্তু আবার ফিরে এসে সন্ত্রাসে যুক্ত হচ্ছেন, সেই সংক্রান্ত সংবাদ এটি। এছাড়া একটি আন্তর্জাতিক সংবাদও আমরা দেখতে পাচ্ছি, ভিসা বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের, যুক্তরাষ্ট্রে উৎকণ্ঠা বহু বাংলাদেশি। বর্তমানে মার্কিন মূল্যকে বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে প্রায় 20,000। ভিসা ব্যবস্থার এই হঠাৎ পরিবর্তনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মনে আস্থাহীনতা তৈরি করছে। তো এই সংক্রান্ত সংবাদ একটি রয়েছে এখানে। এছাড়া গতকাল কিন্তু জামায়াতের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি কিন্তু ছাড়া পেয়েছেন এবং সেই সংক্রান্ত এবং তিনি মুক্তি পাওয়ার পর তাকে কিন্তু শাহবাগে সম্বর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। সেই সংক্রান্ত সংবাদও আমরা দেখতে পাচ্ছি দৈনিক সময়ের আলোতে এসেছে। শাহবাগের
জামায়াতের শোকরানা সমাবেশে আজহারুল, গলায় রশি ঝোলানোর পরিবর্তে ফুলের মালা পাচ্ছি। মৃত্যুদণ্ড থেকে মুক্তি পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে শাহবাগে সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার দলটির আয়োজিত শোকরানা সমাবেশে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। পরে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহার বলেছেন, গলায় রশি ঝোলানোর পরিবর্তে ফুলের মালা পাচ্ছে। এই সংবাদ রয়েছে। এছাড়া রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ আমলে যেসব মামলা করা হয়েছিল তার মধ্যে 17,244টি মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে। এর মধ্যে বিএনপির 16,000 ও জামায়াতের 1200 মামলা প্রত্যাহার চেয়েছে। রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়ে বিলম্বের অভিযোগ বস্তুনিষ্ঠ নয়, এই দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই সংবাদটি রয়েছে। রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, তবে এই অভিযোগ বস্তুনিষ্ঠ নয় বলে দাবি করেছে আইন মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2025 সালে 10 থেকে 14 জানুয়ারির মধ্যে প্রায় 16,000 মামলা প্রত্যাহারের আবেদন করেছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চলতি বছরের 27 এপ্রিল 1,200টি মামলার তালিকা দেয়। এসব মামলার মধ্যে প্রায় অর্ধেক ইতিমধ্যে মন্ত্রণালয় কমিটির স্থায়ী উদ্যোগে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এছাড়া আপনারা দর্শক জানেন যে নতুন যে সরকারি চাকরি বিধির অধ্যাদেশ, এই অধ্যাদেশের বিরুদ্ধে কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটি অসন্তোষ দেখা যাচ্ছিল এবং গত কয়েকদিন আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের বিক্ষোভ করেছে। তো গতকাল সে বিক্ষোভ বন্ধ ছিল, যদিও তাদেরকে বলা হয়েছে প্রধান উপদেষ্টা জাপান সফর থেকে আসার পর এই বিষয়ে সিদ্ধান্ত হবে। তো সেই বিষয়ে তারা এখন যেটি বলেছেন যে কর্মকর্তা কর্মচারীরা তারা প্রধান উপদেষ্টা আসার আগ পর্যন্ত 1 ঘন্টা করে কর্মবিরতি পালন করবেন। সেই সংবাদটি এখানে রয়েছে। সরকারি চাকরি আইন সংশোধনের অধ্যাদেশ বাতিলে যে দাবি সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা তুলেছেন তা বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরেছেন দায়িত্বপ্রাপ্ত সচিবরা। আর জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরলে বিষয়টি তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। বুধবার মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহীন আহমেদ। এদিকে সরকারি চাকরি আইন সংশোধনের অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা। বুধবার সচিবালয় কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বদিউল কবির। এই সংবাদ এর পাশে আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি উদ্বেগজনক, সেটি হচ্ছে ভারত কিন্তু গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষ পুশ ইন করছে। তো গতকালও কিন্তু বেশ কয়েকটি সীমান্ত দিয়ে 97 জনকে পুশ ইন করা হয়েছে। এদিকে লালমনিরহাটের 5টি সীমান্ত দিয়ে কিন্তু 38 জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি এবং গ্রামবাসীদের প্রতিরোধের মুখে সেই পুশ ইন কিন্তু সম্ভব হয়নি, তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত সংবাদও একটি আমরা দেখতে পাচ্ছি। পুশ ইন অপতৎপরতা অব্যাহত রেখেছে ভারত। গতকাল সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে 97 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এছাড়া লালমনিরহাটে 15 জনকে পুশ ইন করলেও তাদের ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। আর 24 জনকে পুশ ইনের চেষ্টা করলেও বিজিবি ও স্থানীয়দের বাধায় তা করতে পারেনি বিএসএফ। সিলেট থেকে এই সংবাদ এসেছে এবং আরেকটি ঘটনা গতকাল ঘটেছে, সেটি হচ্ছে পরকীয়ার জেরে রাজধানীর মিরপুরে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে কথিত প্রেমিক। সেই সংক্রান্ত একটি সংবাদও কিন্তু এসেছে। রাজধানীর পল্লবী মিরপুর 11 নম্বরে পরকীয়ার জেরে স্বামী স্ত্রীকে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা স্ত্রীর প্রেমিক এই জোড়া খুনের সঙ্গে জড়িত। নিহতরা হলেন নাজমুল হাসান পাপ্পু ও তার স্ত্রী দোলন আক্তার দোলা। নিহত দোলনের বাড়ি বরগুনা সদর উপজেলায়। গতকাল বুধবার বিকেল 4:15টার দিকে মিরপুর 11 নম্বরের বি ব্লকের 35 নম্বর ভবনের একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক গাউসকে পুলিশ আটক করেছে।
দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলোর আজকের প্রথম পাতার সংবাদ। দর্শক, আমরা এখন একটু জেনে নেব দৈনিক দেশ রূপান্তর কী কী সংবাদ প্রকাশ করেছে। দৈনিক দেশ রূপান্তরেও আমরা দেখতে পাচ্ছি প্রধান শিরোনাম যেটি হয়েছে সেটি হচ্ছে নির্বাচন হতে হবে ডিসেম্বরে। দর্শক জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বিএনপির তারুণ্যের সমাবেশে বক্তব্য রেখেছেন এবং সেই তারুণ্যের সমাবেশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই কথাটি বলেছেন এবং আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি যে অসংখ্য নেতাকর্মী এই তারুণ্যের সমাবেশে যোগ দেন। এর নিচে আরেকটি সংবাদ আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সাজামুক্ত তারেক জোবায়দাও খালাস, এই সংবাদ রয়েছে। এছাড়া আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি সেটি হলো জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল বন্ধ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ও হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সঙ্গে চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারী সহ দের একটি সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের পর কিন্তু হাসপাতালটি বন্ধ হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আহত যোদ্ধাদের সঙ্গে দফায় দফায় মারামারির পর হাসপাতাল ছাড়েন চিকিৎসক, নার্স ও স্টাফরা। ভয়ে কিন্তু চলে যান ভর্তি চিকিৎসক রোগীরাও। এক পর্যায়ে হাসপাতালে সব সেবা বন্ধ হয়ে যায়। গতকাল রাত পর্যন্ত আহত যোদ্ধারা হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে রাখেন। হাসপাতালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে ছিল, এই সংবাদটি রয়েছে। এছাড়া 7 জুন পবিত্র ঈদুল আজহা এবং আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন, প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন জাপানে গিয়ে সেটি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন দুষ্কৃতিকারীদের আইনের অধীনে আনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছে, অন্য দুষ্কৃতকারীরাও গ্রেপ্তারের চেষ্টা চলছে, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এদিকে অস্ত্র আইনের মামলায় সুব্রত বাইন সহ 3 জনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, এই সংবাদ আছে। এবং আমি এখন মুক্ত স্বাধীন, 71-এর মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম গতকাল বুধবার সকাল 9:15টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেয়েছেন ঢাকা। এবং মুক্তি পাওয়ার পর তিনি এই কথা বলেছেন, সেই সংবাদটি রয়েছে। আইন মন্ত্রণালয়ের মামলা প্রত্যাহারের বিষয়ে দলগুলোর বক্তব্য সঠিক নয়, সেই সংবাদটিও রয়েছে দৈনিক দেশ রূপান্তরে। এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের সংবাদ। আমরা একটু দৈনিক যুগান্তর আজকে কি সংবাদ প্রকাশ করেছে তা এখন দেখে নেব। দৈনিক যুগান্তরেও আমরা দেখতে পাচ্ছি নয়াপল্টনের তারুণ্যের সমাবেশে তারেক রহমান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, বড় করে একটা ছবি দেওয়া আছে এবং সেখানেই দেখা যাচ্ছে যে কী পরিমাণ নেতাকর্মীরা এসেছিলেন সেই তারুণ্যের সমাবেশে, সেই সংবাদটি এখানে রয়েছে। স্মরণকালের বড় জমায়েত তরুণদের, এই সংক্রান্ত সংবাদ রয়েছে। বুধবার বেলা 12টা এই থেকে কিন্তু এই সমাবেশ শুরু হয় এবং অসংখ্য নেতাকর্মী এতে অংশ নিয়েছিল এবং পাশাপাশি দেখা হচ্ছে এখানে নির্বাচন নিয়ে টালবাহানা চলছে, সংস্কার বিচার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে ভিন্ন উদ্দেশ্য আছে, এমন কথা বলেছেন বিএনপির নেতারা। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না এমন আহ্বান জানানো হয়েছে সরকারের প্রতি। ইশরাকের শপথে বাধা স্বৈরাচারী মানসিকতার প্রকাশ, দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, এই কথা বলেছেন তারেক রহমান, এই সংবাদটি এখানে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এর পাশে আরেকটি সংবাদ, সেটি হচ্ছে জাপানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে জুনের মধ্যেই নির্বাচন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়তাও তিনি চাইছেন, এখানে এই সংবাদটি আছে। এছাড়া আমরা যেটি দেখতে পাচ্ছি চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে স্টাফদের কর্মবিরতি, জুলাই আহতদের সঙ্গে সংঘর্ষে আহত 15, রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্টাফদের সঙ্গে রোগীদের স্বজন এবং জুলাই যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে, সেটি রয়েছে। এছাড়া দ্বিগুণ হচ্ছে ট্রেজারি বন্ডের উৎসে কর, মধ্যবিত্তর ওপর
করের খবর বাড়ছে। আসন্ন বাজেট সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। মোটামুটি এই ছিল দৈনিক যুগান্তরের আজকের প্রথম পাতার সংবাদ। দর্শক, আমরা আজকের পত্রিকাগুলোতে যা দেখতে পেয়েছি সেটি হচ্ছে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যের সমাবেশে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং সেই সমাবেশে অসংখ্য নেতাকর্মীর ঢল নামে এবং এর পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখন জাপান সফর করছেন এবং সেই জাপান সফরে তিনি বলেছেন যে যেভাবে হোক 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে। এছাড়া গতকাল চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের জুলাই যোদ্ধাদের সঙ্গে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের যে স্টাফরা ছিলেন তাদের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে, সেই সংবাদটি সকল পত্রিকায় বেশ ফলাও করে প্রচারিত হয়েছে। এছাড়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম গতকাল মুক্তি পেয়েছেন, সেই সংবাদটিও সব পত্রিকায় বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।